সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের বাংলা নাম ফলকে ভুল বানান, বিভ্রান্ত শিক্ষার্থীরা। মাতৃভাষার সম্মান রক্ষায় সরকারকে উদ্যোগী হওয়ার পরামর্শ। আওয়ামী লীগ ক্ষমতায় আসলে দেশের উন্নয়ন হয়, বিএনপি আসলে এই ধারা থেমে যায়। প্রকৌশলীদের সম্মেলনে প্রধানমন্ত্রী। রাজধানীতে ৫,০০০-এরও বেশি ভবন ঝুঁকিপূর্ণ, আতঙ্কে নগরবাসী। গাফিলতির অভিযোগ দায়িত্বশীল প্রতিষ্ঠানের বিরুদ্ধে, অপসারণের আশ্বাস কর্তৃপক্ষের। গাইবান্ধায় পেট্রোল বোমায় ৮ জনের নিহতর ঘটনা, বছর গড়ালেও হয়নি অভিযোগ গঠন। তদন্ত শেষ পর্যায়ে, দাবি পুলিশের। এবং তাইওয়ানে ৬.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, ৫ জনের মৃত্যু, বহু হতাহতের আশঙ্কা। সময় সংবাদের সঙ্গে আছি আমি শাফিন জাহিদ। উচ্চ আদালত, বাংলা একাডেমি, বিশ্ববিদ্যালয়, সরকারি বেসরকারি প্রতিষ্ঠান সহ দেশের সর্বত্রই চলছে ভুল বানানের মহড়া। বিভিন্ন রেস্টুরেন্ট ও দোকানের সাইনবোর্ড, ব্যানার ও দেয়াল লিখনে একটু মনোযোগ দিলে দেখা যায় বাংলা শব্দের করুণ পরিণতি। শিক্ষার্থীরা বলছেন এসব ভুল বানানের শব্দ প্রতিনিয়তই বিভ্রান্ত করছে তাদের। আর বিশেষজ্ঞরা বলছেন উন্মুক্ত স্থানে ভুল বানানের শব্দ লেখা বন্ধে দরকার সরকারি পদক্ষেপ। ফখরুল শাহিনের রিপোর্ট। রাজধানীর সড়কগুলোর দুই পাশে রঙিন আলোয় ঝলমলে সাইনবোর্ডগুলোর দিকে একটু মনোযোগ দিলেই বাংলা বানান নিয়ে অবহেলা চোখে পড়বে। শুধু রাস্তার ধারে লাগানো সাইনবোর্ড বা ব্যানার নয়, উচ্চ আদালত, বাংলা একাডেমি ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সহ সরকারি প্রতিষ্ঠানগুলো ভুল বানান মুক্ত থাকতে পারেনি। বিদেশি শব্দের এই বানানগুলোর দিকে যেন মনোযোগ নেই কারো। শিক্ষার্থীরা বলছেন পাঠ্য বইয়ে একরকম আর অন্যান্য ক্ষেত্রে ভিন্ন বানান দেখে শুদ্ধ বানান সম্পর্কে বিভ্রান্তিতে পড়তে হচ্ছে তাদের। বইয়ে স্টোর বানানটা লেখা থাকে দন্ত শয়টা ওকার র, আবার অনেকটা দোকানে দেখি আমরা মূর্ধন্য শয়টা ওকার র, তো আমরা যা দেখি তো তা বেশি মনে থাকে। আমরা শিখে আসছি শুদ্ধভাবে, কিন্তু এখন আমরা দেখে অনেকটা কনফিউশনের মধ্যে পড়ে যাই, তখন বিভ্রান্ত হই যে আসলে আমরা ভুল নাকি এটা ভুল। বিশেষজ্ঞরা বলছেন মাতৃভাষার প্রতি শ্রদ্ধার অভাবের কারণেই সর্বত্র লেখা হচ্ছে ভুল বানানের শব্দ। এখন যে যুব সমাজ কিংবা যারা প্রশাসক, তাদের কাছে ইংরেজি ভাষা কিংবা অন্য কোনো ভাষা যতটা প্রাধান্য পায়, বাংলা ভাষা ততটা পায় না। যেসব নাম ফলক আছে সেখানে বানান ভুলের সমাবেশ। রাষ্ট্রীয়ভাবে আবেদন জানানো যায় এবং আবেদনের পরে বলা যেতে পারে যে কোনো নাম ফলক কিংবা অফিসের নাম ফলক এগুলো যদি ভুল বানানে থাকে তাহলে তাকে ১ মাসের মধ্যে ঠিক করতে হবে। আমার মনে হয় সরকার বলে দিক, ১ মাসের মধ্যে সব ঠিক হয়ে যাবে। রক্তের বিনিময়ে পাওয়া বাংলা ভাষার সম্মান রক্ষার্থে এখনই বিভিন্ন স্থানে ভুল বানানের শব্দ লেখা বন্ধে সরকারকে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করার পরামর্শ ভাষা গবেষকদের। ফখরুল শাহিন, সময় সংবাদ, ঢাকা। দর্শক, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের ৫৬তম কনভেনশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। ৭৫% মানুষ বিদ্যুৎ পাচ্ছে। ইতিমধ্যে যেমন ক্যাপটিভ জেনারেশন সহ আমরা আমাদের বিদ্যুৎ উৎপাদন প্রায় ১৪,০০০ মেগাওয়াটের উপরে আমরা করতে সক্ষম হয়েছি। পাশাপাশি আপনারা জানেন যে আমরা ইতিমধ্যে আমাদের প্রতিবেশী দেশ থেকে বিদ্যুৎ ক্রয় শুরু করেছি। ভারত থেকে আমরা ৫০০ মেগাওয়াট, ত্রিপুরা থেকে ১০০ মেগাওয়াট, সেখান থেকে আরও ১০০ মেগাওয়াট আমরা পাবো এবং ভারত থেকে আরও ৫০০ মেগাওয়াট আমরা আনতে পারবো। প্রায় ১২০০ মেগাওয়াট আমরা ওখান থেকে আনার ব্যবস্থা করেছি। কাজে এই যে ট্রান্সবর্ডার পাওয়ার যে সাপ্লাই, এটা কিন্তু আমরা একটা নতুন দৃষ্টান্ত স্থাপন করেছি। এবং আপনারা আরও খুশি হবেন শুনে যে ভারত, নেপাল, ভুটান, বাংলাদেশ আমরা যে এখন যোগাযোগ ব্যবস্থাটা স্থাপন করেছি, আর অপরদিকে মিয়ানমার, চায়না, ভারত, বাংলাদেশ, যেটা BCIM ইকোনমিক করিডোর আমরা নাম দিয়েছি, অর্থাৎ ব্যবসা বাণিজ্য সম্প্রসারণের একটা সুযোগ, এই যোগাযোগ ব্যবস্থা আমরা স্থাপন করেছি। আমরা সেইভাবে কাজ করে যাচ্ছি যাতে আমাদের দেশের অর্থনীতিটা আরও গতিশীল হয়, আরও শক্তিশালী হয়। ভুটান ও নেপালের সাথে আমাদের আলোচনা চলছে। আমরা সেখানে হাইড্রো ইলেকট্রিসিটি আমরা হয় সেখানে, যেমন ভুটানে আমরা কিছু বিনিয়োগ করব, ভুটান, বাংলাদেশ, পাশাপাশি বাংলাদেশ, ভুটান, ইন্ডিয়া
আবার নেপাল বাংলাদেশ, আর পাশাপাশি নেপাল ভারত বাংলাদেশ হয় ট্রিপারটাইট অথবা যৌথ উদ্যোগে আমরা এই বিদ্যুৎ কেন্দ্র তৈরি করা এবং বিদ্যুৎ নিয়ে আসার ব্যবস্থা আমরা করছি। তবে আমি মনে করি যে আমরা ক্রয় করতে পারলেই ভালো, কারণ সেখান থেকে আমরা সরাসরি নিয়ে আসলাম, ওই মেনটেনেন্স খরচ এগুলো আর ঝামেলা করতে হবে না, আমরা মুফতে পেয়ে যাবো বিদ্যুৎ। আমরা ভারতের থেকে পাইপ লাইনের মাধ্যমে তেল ক্রয়েরও ব্যবস্থা করছি, যেটা আসাম রিফাইনারি থেকে সোজা পার্বতীপুর পর্যন্ত চলে আসবে। ফিজিবিলিটি স্টাডি হয়ে গেছে, পাইপলাইন তৈরি করা হবে, আমরা নিয়ে আসবো। তাহলে আমার উত্তরবঙ্গে আমরা আরও একটা বিদ্যুৎ কেন্দ্রও করতে পারবো। ওখানে আমি আমার প্রথমবার যখন সরকারের সেখানে ইপিজেড করে দিয়েছিলাম, উত্তরা ইপিজেড, ওখানে আরও শিল্প গড়ে তুলতে পারবে। সমগ্র বাংলাদেশে আমরা 100টা বিশেষ শিল্প অঞ্চল গড়ে তুলছি, সেটা আপনারা জানেন, সে ব্যবস্থা আমরা নিয়েছি। যে আমাদের লক্ষ্য হচ্ছে দেশকে আরও এগিয়ে নিয়ে যাওয়া এবং 2021 সালের মধ্যে 24,000 মেগাওয়াট, 2041 সালের মধ্যে আমরা আরও বলতে গেলে প্রায় 30,000 মেগাওয়াট বিদ্যুৎ আমরা উৎপাদন করতে সক্ষম হব। এবং এখন 75% মানুষ বিদ্যুৎ পায়, বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে মানুষ বিদ্যুৎ পাবে। আমরা সেইভাবেই কিন্তু আমাদের পরিকল্পনা নিয়েছি এবং পরিকল্পনা বহুমুখী। ইতিমধ্যে আপনারা জানেন যে আমরা পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ কাজ শুরু করেছি। তাছাড়া সোলার প্যানেল করে সোলারের মাধ্যমে বিদ্যুৎ দেওয়া, যেখানে গ্রিড লাইন নাই সেই সব এলাকায় ইতিমধ্যে আমরা সোলার মাধ্যমে বিদ্যুৎ দিচ্ছি। এই ক্ষেত্রে আপনাদের কাছে আমার একটা আবেদন থাকবে যে একটা পরিকল্পনা আমাদের নিতে হবে, কারণ সোলার প্যানেল বসাতে গেলে প্রচুর জায়গার প্রয়োজন হয়, কিন্তু সেই জায়গাটা যেন অব্যবহৃত না থাকে। এবং আমি একটা ধারণা দিয়েছি, আমি যেহেতু ইঞ্জিনিয়ার আমি বলতে পারি না, এটা আপনারা বলতে পারবেন, আপনারা বিবেচনা করবেন, আপনাদের বিবেচনার জন্য দিয়ে গেলাম যে আমরা যদি প্যানেলগুলি এমন একটা হাইটে নিয়ে যাই, একটু উচ্চতায় নিয়ে যাই, যাতে তার নিচে যে জমি সেই জমিতে আমরা কিন্তু চাষবাস করতে পারবো। এবং একটু ছায়ায় যে সমস্ত, যেমন ফল মূল, তরি তরকারি, এমনকি মাছের চাষ, এমনকি কোনো ধানের চাষও হতে পারে। কাজেই সেইভাবে কিন্তু আমরা যদি এই প্যানেলগুলি বসাতে পারি তাহলে প্রচুর জায়গাও আমার ব্যবহার হবে, আমার জায়গা অব্যবহৃত থাকবে না, আর সেখানে আমার বিদ্যুৎ উৎপাদন হবে। আর তাছাড়া সেচের জন্য যে ক্যানালগুলি আমরা করি, ওই ক্যানালগুলির উপরে যদি আমরা সোলার প্যানেলগুলি বসাই তাহলে ওই ভ্যাপার হয়ে পানিটা যেটা উপরে চলে যায় সেটাও কম যাবে, আবার আমার জায়গাও বেঁচে যাবে, আর সেই সাথে সাথে আমার সেচের জন্য বা আশেপাশে গ্রামে বিদ্যুৎ দিতেও সুবিধা হবে। কাজে যারা এই ক্ষেত্রে কাজ করছেন বা আপনার ইঞ্জিনিয়ার, আপনারাই ভালো জানেন, আমি আমার একটা ধারণা দিয়ে গেলাম, আপনারা এটা কার্যকর করার জন্য পদক্ষেপ নিতে পারেন। দর্শক, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের 56তম কনভেনশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা এতক্ষণ ছিলাম সেখানে, চলে যাচ্ছি পরের সংবাদে। দুর্বল নির্মাণ কাঠামো আর রাজুকের নকশা না মেনে ভবন নির্মাণ করায় রাজধানীতে একের পর এক ভবন হেলে পড়ার ঘটনা ঘটছে। এখন পর্যন্ত বড় ধরনের কোনো দুর্ঘটনা না ঘটলেও শঙ্কা বাড়ছে মানুষের মনে। তবে থেমে নেই ঝুঁকিপূর্ণ ভবনে মানুষের বসবাস। বিশ্লেষকরা বলছেন, দায়িত্বশীল প্রতিষ্ঠানের গাফিলতি আর মানুষের মধ্যে আইন না মানার সংস্কৃতি তৈরি হওয়ায় এ ধরনের ঘটনা ঘটছে। অবশ্য যত দ্রুত সম্ভব ঝুঁকিপূর্ণ ভবনগুলো অপসারণের আশ্বাস কর্তৃপক্ষের। আর জানাচ্ছেন জুনায়েদ আল হাবিব। সরকারি তিতুমির কলেজের একমাত্র ছাত্রাবাস, বাহির থেকে বেশ ফিটফাট মনে হলেও ভেতরের অবস্থা খুবই নাজুক। ছাদ থেকে খসে পড়েছে আস্তরণ, ফাটল ধরেছে বিভিন্ন জায়গায়। কর্তৃপক্ষ ভবনটিকে ঘোষণা করেছেন ঝুঁকিপূর্ণ হিসেবে, তারপরেও থেমে নেই শিক্ষার্থীদের বসবাস। লাইফ রিস্ক নিয়ে থাকতেছে এখানে প্রত্যেকটা ছাত্র। আপনি দেখতেছেন আমি এখানে শুয়ে আছি, আমার মাথার উপরে এখানে ভাঙা, যে কোনো সময় এখান থেকে ভেঙে আমার গায়ে পড়তে পারে। আমাদের জীবনের কোনো তখন নিরাপত্তা নাই। আমরা যখন ঘুমাই থাকি, উপর থেকে যদি ছাদ ভেঙে পড়ে তখন তো আমাদের যে কোনো বড় ধরনের একটা অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা হতে পারে। প্রত্যেকটা স্টুডেন্ট এরকম জীবনের ঝুঁকি নিয়ে নিয়মিত বসবাস করতেছে, এরপরও কর্তৃপক্ষর নজরেই যাচ্ছে না এটা। সম্প্রতি ভূমিকম্পের পর রাজধানীতে হেলে পড়েছে কয়েকটি ভবন। বড় ধরনের কোনো হতাহতের ঘটনা না ঘটলেও আতঙ্ক ছড়িয়ে পড়েছে নগর জুড়ে। আলোচনায় আসে ঝুঁকিপূর্ণ ভবন। নতুন করে তালিকা প্রণয়ন করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ। 351টি ভবন চিহ্নিত করা হয় অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে। যদিও সংস্থাটির জরিপে 5000-এর বেশি ভবন রয়েছে ঝুঁকিপূর্ণের তালিকায়। যে সমস্ত ভবন ইতিমধ্যে ভূমিকম্প ঝুঁকির মধ্যে আছে সেই তালিকা তৈরি করে আমরা
আইন অনুসারে আমরা সিটি কর্পোরেশনকে দিয়েছি। সিটি কর্পোরেশন তাদের আইন বলে এই চিহ্নিত ঝুঁকিপূর্ণ ভবনসমূহ তারা ভেঙে ফেলবেন। বিশ্লেষকরা বলছেন কাগজে কলমে সিদ্ধান্ত হলেও বাস্তবায়ন না হওয়ায় বরাবরই থেকে যাচ্ছে দুর্ঘটনার ঝুঁকি। প্রতিবারই দুর্ঘটনাগুলি যখনই ঘটে তখনই একটু সোচ্চার, একটু আওয়াজ, আমরা মিডিয়াও চিৎকার চেঁচামেচি করি, কিন্তু এর যে দীর্ঘস্থায়ী সমাধানের মধ্যে দিয়ে মৃত্যুর এই মিছিল বন্ধ করার যে প্রচেষ্টা, সেখান থেকে কেউই দৃঢ়ভাবে পদক্ষেপ গ্রহণ করছি না। এটি মূলত দায়িত্বহীনতা, জবাবদিহিতাহীন একটি গভর্নেন্স আমাদেরকে এই অবস্থার মধ্যে নিয়ে ঠেলে দিচ্ছে। রাজুকের তথ্য মতে রাজধানীতে শতাধিক ভবন নিয়ে আদালতে মামলা চলায় এগুলোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারছেন না তারা। জুনায়েদ আল হাবিব, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে। অমর একুশে গ্রন্থমেলার প্রথম সপ্তাহের দ্বিতীয় শিশু প্রহর আজ। খুদে পাঠকদের পদচারণায় মুখর বইমেলা প্রাঙ্গণ। পুলিশি বাধার মুখে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করতে পারেনি মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড। মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে বিতর্কিত মন্তব্য করায় এ কর্মসূচি ঘোষণা করেছিল সংগঠনটি। সকালে তারা গুলশান ২ নং গোলচত্বরে অবস্থান নেয়। তবে কূটনৈতিক এলাকার নিরাপত্তার স্বার্থে পুলিশ তাদেরকে বনানী মাঠ সংলগ্ন এলাকায় সরিয়ে নিয়ে যায়। পরে সেখানে সমাবেশ করে তারা। সমাবেশ থেকে শহীদের সংখ্যা নিয়ে বিতর্কিত মন্তব্য করায় বেগম জিয়ার শাস্তি দাবি করেন। জিয়াউর রহমান যেসব কথা এবং যেসব কর্ম করেছেন, বাংলাদেশের বিপক্ষে সকল কর্মকাণ্ড, আপনাকে অনুরোধ জানাবো আপনি এইসব ধরনের কথা বলে শহীদদের অসম্মান করবেন না। তাদেরকে আমাদের রুখে দাঁড়াতে হবে। এটা প্রতিটি বাংলাদেশের প্রতিটি নাগরিকের রক্তহীন, কারণ তারা এই বাংলাদেশের নাগরিক আমাদের বাবাদের রক্তের উপর দিয়ে। মেধা ও প্রাধিকার কোটা আলাদা করা হয়নি বলে জানিয়ে পুনরায় 34তম বিসিএস এর ফলাফল প্রকাশের দাবিতে সড়ক অবরোধ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন ক্যাডার বঞ্চিত ফোরাম নামের একটি সংগঠন। সকালে রাজধানীর শাহবাগে সড়ক অবরোধ ও অবস্থান কর্মসূচি পালন করেন বিক্ষোভকারীরা। এ সময় তারা জানান 34তম বিসিএস এর ফলাফল প্রকাশের সময় সঠিকভাবে কোটা পদ্ধতি সংরক্ষণ করা হয়নি। সেজন্য সরকারি চাকরির নিয়োগে বঞ্চিত হয়েছেন প্রকৃত মেধাবীরা। এছাড়া পাবলিক সার্ভিস কমিশনের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ তোলেন তারা। এদিকে 34তম বিসিএস এর 672টি শূন্য পদের জন্য 34তম বিসিএস থেকে মেধাবীদের নিয়োগ দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান বিক্ষোভকারীরা। গত বছর এই দিনে গাইবান্ধার তুলসীঘাটে বাসে পেট্রোল বোমা ছুড়ে শিশু ও নারীসহ 8 জন নিরীহ মানুষকে নির্মমভাবে পুড়িয়ে হত্যা করে সন্ত্রাসীরা। বছর গড়ালেও দায়ের করা মামলার অভিযোগপত্র আদালতে জমা দিতে পারেনি পুলিশ। তবে পুলিশের দাবি তদন্ত শেষ পর্যায়ে রয়েছে। হেদায়েতুল ইসলাম বাবুর রিপোর্ট। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার চণ্ডীপুর গ্রামের এই ঝুপড়ি ঘরটিতে এখন শুধু কষ্ট আর হাহুতাশ। নির্মম রাজনীতি আর আন্দোলনের নামে গত বছরের 6 ফেব্রুয়ারি রাতে বাসে সন্ত্রাসীদের ছোড়া পেট্রোল বোমা কেড়ে নেয় পরিবারটির একমাত্র উপার্জনক্ষম মানুষটিকে। পেট্রোল বোমার আগুনে পুড়ে নিহত দিনমজুর সৈয়দ আলীর মৃত্যুতে শেষ হয়ে গেছে তার স্ত্রী সন্তানদের স্বপ্ন আর আকাঙ্ক্ষা। খাতা নেই, কলম নাই, গাইড নাই, এখন আমরা কার কাছে যাই? আমাদের আশেপাশে সবাই বাবা বলে ডাকে, আমরা তো ডাকাতে পারি না। এই বাচ্চা কাচ্চাগুলো নিয়ে আমরা খুব কষ্টে আছে না হলে দিন। সেই রাতের ভয়াল স্মৃতি মনে পড়লে এখনো আতঙ্কে শিউরে ওঠেন ওই হামলায় বেঁচে যাওয়া হতভাগা সাধারণ মানুষ এবং উদ্ধার কর্মীরা। মাঝে মাঝে মনে হয় না যে আমরা বেঁচে আছি। সেই সময়ের কথা যদি মনে পড়ে তে আজও চোখে জল আসে। গাইবান্ধা সদর থানায় মামলা হলেও আদালতে এখনো তদন্ত প্রতিবেদন জমা দিতে পারেনি পুলিশ। এতে ক্ষুব্ধ এলাকাবাসী। এখন পর্যন্ত আমরা তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় শাসক গোষ্ঠী আনতে পারে নাই। আমরা কথাই শুনি আইনের হাত অনেক লম্বা, কিন্তু 1 বছর হয়ে যাচ্ছে, এই আইনের হাত কেন যাচ্ছে না তাদের গায়ে? তবে পুলিশ বলছে তদন্ত শেষ পর্যায়ে। আর সরকারি কৌঁসুলি জানালেন আদালতে প্রতিবেদন জমা দেওয়ার পরই মামলার বিচারিক কার্যক্রম শুরু করা সম্ভব হবে। যদি অভিযোগ গঠন হয় তারপরে বিচার প্রক্রিয়া শুরু করতে আরো 6 মাস
যদি অভিযোগ এখনো চার্জশিটটা দেয় আর কি। মামলাটি তদন্ত একেবারে শেষ প্রান্তে এসে গেছি, আমরা শীঘ্রই এটার অভিযোগপত্র দাখিল করব। আর ইতিমধ্যে বেশ কিছু আসামি ধরা পড়েছে যারা বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। জামাত শিবির ক্যাডারদের ছোড়া পেট্রোল বোমা হামলায় ৩০ জন মানুষ প্রাণে বাঁচলেও তারা যন্ত্রণা আর মানসিকভাবে বিপর্যস্ত অবস্থায় দিন কাটাচ্ছেন। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। অমর একুশে গ্রন্থমেলার প্রথম সপ্তাহে আজ দ্বিতীয় দিনের মতো চলছে শিশু প্রহর। বিশেষ এই আয়োজনে অংশ নিতে আজও বাবা মায়ের হাত ধরে মেলা প্রাঙ্গণে হাজির হচ্ছে কচিকাচারা। তাদের মনোযোগ আকর্ষণে শিশু কর্নারের স্টলগুলোতে রাখা হয়েছে রাজারানী, রাজকুমার, রাজকন্যা, রাক্ষস, খোক্ষস সহ আকর্ষণীয় নানা বই। কাল্পনিক এই চরিত্রের বাস্তব রূপ দিতে রং তুলিরও আয়োজন রয়েছে। সেখানে আঁকিবুকিতে ব্যস্ত সময় পার করছে শিশুরা। আর কিশোর কিশোরীরা ব্যস্ত বিজ্ঞানের নানা ব্যবহার নিয়ে লেখা দারুণ সব কল্পকাহিনীর বই নিয়ে। অমর একুশের চেতনা আর বাংলা সাহিত্যের সঙ্গে পরিচয় করিয়ে দিতেই সন্তানকে মেলায় নিয়ে এসেছেন বলে জানিয়েছেন অভিভাবকরা। মেলা চলাকালে প্রতি শুক্র ও শনিবার সকাল 11টা থেকে 1টা পর্যন্ত শিশু প্রহর চলবে বলে জানিয়েছেন আয়োজকরা। সময় সংবাদে আরো থাকছে। লালমনিরহাটে যৌতুকের টাকা না পেয়ে এক গৃহবধূকে হাত পা বেঁধে নির্যাতনের অভিযোগ, অভিযুক্ত স্বামী গ্রেফতার। জিকা ভাইরাস প্রতিরোধে দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশে বিদেশি নাগরিকদের শারীরিক পরীক্ষা শেষে বাংলাদেশে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে। তবে এখনো পর্যন্ত জিকা ভাইরাসে সংক্রমিত কাউকে পাওয়া যায়নি বলে জানিয়েছেন চিকিৎসক ও ইমিগ্রেশন কর্মকর্তারা। যশোর থেকে জুয়েল মৃধার পাঠানো তথ্য আর ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। আফ্রিকা ও দক্ষিণ আমেরিকা সহ সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে 1947 সালে শনাক্ত হওয়া জিকা ভাইরাস আতঙ্ক। বাংলাদেশকেও আগাম কিছু ব্যবস্থা নিয়ে জিকার সংক্রমণ থেকে দেশবাসীকে নিরাপদে রাখার পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। আর এরই অংশ হিসেবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশে যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। দেশি বিদেশি নাগরিকদের থার্মাল স্ক্যানিং যন্ত্রের সাহায্যে করা হচ্ছে শারীরিক পরীক্ষা। একটা টিম দেখলাম, আমাদের অনেক কিছু জিজ্ঞাসা করে পরীক্ষা নিরীক্ষা করে আমাদের ভালো বললে তারপরে রিপোর্ট করে শেষ করছে। জিজ্ঞাসা করলো যে কোনো ভাইরাস হেলথ ট্রিটমেন্ট করা আছে কিনা। আফটার অল দ্যাট কোশ্চেন আমাদের ছেড়ে দিল। আমার কোনো সমস্যা হয় নাই। ইমিগ্রেশন ক্রস হওয়ার সাথে সাথে আমি একদম সুস্থ আছি এবং বের হয়ে আসছি। স্বাস্থ্য পরীক্ষায় নিরাপদ নিশ্চিত হয়েই বিদেশি নাগরিকদের বাংলাদেশে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ইমিগ্রেশন কর্মকর্তা। বিদেশি নাগরিকরা আসলে তাদের নিরীক্ষণ করে এখানে কর্মরত স্বাস্থ্যকর্মী আছে তাদের কাছে আমরা প্রেরণ করছি। আমরা তার পরবর্তীতে নিশ্চিত হওয়ার পরে তাদের আগমনী সিল আমরা প্রদান করছি। তবে এখনো পর্যন্ত জিকা ভাইরাসে সংক্রমিত কাউকে পাওয়া যায়নি বলে জানিয়েছেন ইমিগ্রেশন চিকিৎসক। স্বাস্থ্য বিভাগের নির্দেশ আছে, যদি কোনো রোগী পাওয়া যায় তাহলে নিকটতম স্বাস্থ্যকেন্দ্রে প্রেরণ করতে হবে। এখন পর্যন্ত আমরা একজনও জিকা ভাইরাসের রোগী পাই নাই। বেনাপোল স্থলবন্দর দিয়ে প্রতিদিন গড়ে ১৫০০ দেশি বিদেশি নাগরিক যাতায়াত করেন। সময় সংবাদ, যশোর। এদিকে জিকা ভাইরাস প্রতিরোধে হিলি স্থলবন্দরে এখনো পর্যন্ত কোনো সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়নি। বন্দর কর্মকর্তারা বলছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা না পাওয়ায় কোনো ব্যবস্থা নেননি তারা। হিলি ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানায় প্রতিদিন এই চেকপোস্ট দিয়ে কয়েকশো যাত্রী ভারত ও বাংলাদেশে যাতায়াত করে। তবে এখানে স্বাস্থ্য পরীক্ষার জন্য কোনো যন্ত্রপাতি না থাকায় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে না। তাই জিকা ভাইরাস প্রতিরোধে মেডিকেল দল নিয়োগ সহ জরুরি ভিত্তিতে স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন হিলি ইমিগ্রেশন কর্তৃপক্ষ। হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে প্রতিদিন শতাধিক যাত্রীর পাশাপাশি প্রায় শতাধিক ট্রাক ড্রাইভারও যাতায়াত করে। এখানে জিকা ভাইরাস সংক্রান্তে পরীক্ষা নিরীক্ষার বিষয়ে স্পেশালিস্ট কোনো নেই এবং কোনো ব্যবস্থাও নাই। আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যাতে ভবিষ্যতে এই সমস্ত যাত্রী এবং ট্রাক ড্রাইভারদের স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করা হয়। যারা ইন্ডিয়ায় যায় আসে 5 বছরের নিচে বাচ্চাদের টিকা খাওয়ানো হয়, আমি ওই কাজই করছি। আর জিকা ভাইরাস সম্পর্কে আমি কিছু জানি না, এখনো আমাকে জানানোও হয়নি। রাজধানীর পাইকারি বাজারে চালের দাম স্বাভাবিক থাকলেও আমদানি কমে যাওয়ায় দাম বেড়েছে রসুন ও লবণের। তবে সপ্তাহ ব্যবধানে দাম কমেছে আলু, আদা ও পেঁয়াজের। আর কেজি প্রতি সব ধরনের মশলার দাম কমেছে 20 থেকে 30 টাকা। রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট ঘুরে এসে আরো জানাচ্ছেন কাজল আব্দুল্লাহ।
আলু, আদা ও পেঁয়াজের কমতি নেই এই বাজারে, ফলে প্রতি সপ্তাহেই কমছে নিত্য প্রয়োজনীয় এসব পণ্যের দাম। কেজিতে 2 থেকে 3 টাকা কমে আলু 9 থেকে 11, আদা 45 থেকে 48 এবং পেঁয়াজ বিক্রি হচ্ছে 21 থেকে 23 টাকায়। আলুর বাজার কম, পেঁয়াজের বাজারও কমতির দিকে, আদা কমতির দিকে, আলুতে কমছে গত সপ্তাহ তুলনায় 2 টাকা 3 টাকা কমছে কত জায়গায়। এদিকে দাম বেড়েই চলেছে রসুনের। গেল সপ্তাহের চেয়ে আরো 5 টাকা বেড়ে 1 কেজি রসুন বিক্রি হচ্ছে 148 থেকে 150 টাকায়। তবে কিছুদিনের মধ্যেই দাম কমবে বলে আশাবাদ ব্যবসায়ীদের। চায়না রসুনটা সারা বিশ্বেই চলে, তো মানে ওখান থেকেও ওইখানেই দাম বেশি, যারা ইম্পোর্টার তারাও দাম বেশি দেখে অল্প অল্প জানতেছে। কিছুদিনের মধ্যে হয়তোবা দামটা একটু কমে যেতে পারে, কারণ আমাদের দেশের রসুন তো এখন উঠতেছে, অলরেডি উঠে গেছে। বাজার ঘুরে দেখা গেল সব ধরনের ডালের দাম রয়েছে স্বাভাবিক। কমেছে খোলা ও বোতলজাত সয়াবিনের দাম, তবে বিক্রেতারা জানান বাড়ছে লবণের দাম। অনেকদিন যাবতই বাড়তেছে, আস্তে আস্তে বাড়তেছে, তো গত সপ্তাহের তুলনায় একটু বেশি আর কি। সব কোম্পানিরাই বলতেছে লবণের দাম আর একটু বাড়বে। সপ্তাহের ব্যবধানে সবচেয়ে বেশি দাম কমেছে মশলায়। কেজিতে 10 থেকে 30 টাকা কমে জিরা 285 থেকে 330, দারচিনি 235 থেকে 240 এবং 1 কেজি সাদা এলাচ বিক্রি হচ্ছে 900 থেকে 1200 টাকায়। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। রাজশাহীর পদ্মার চরে কমিউনিটি ক্লিনিকে নিয়মিত ডাক্তার না আসায় সমস্যায় পড়েছেন চরবাসীরা। গত 2 বছরেও এখানে নারী স্বাস্থ্যকর্মী নিয়োগ না হওয়ায় চিকিৎসা নিতে সংকোচে থাকেন অনেক মেয়ে রোগী, এমনকি হয় না গর্ভকালীন চিকিৎসাও। হাবিবুর রহমান পাপ্পুরতলা ছবিতে রাকিবুল হাসানের প্রতিবেদন। রাজশাহী পবা উপজেলার মাঝারদিয়া চর 2003 সালের ভাঙনে নদীগর্ভে বিলীন হয় এখানকার কমিউনিটি ক্লিনিক ভবন। 10 বছরের অপেক্ষা শেষে 2013-তে যাত্রা শুরু হয় নতুন এই ক্লিনিকের। তবে স্বাস্থ্যকর্মী না থাকায় সপ্তাহে অধিকাংশ দিন বন্ধ থাকে। স্বাস্থ্য সহকারীদের চোখে পড়ে 1 বা 2 দিন। তবে ক্লিনিকটিতে পরিবার পরিকল্পনার কোনো নারী চিকিৎসক না থাকায় চিকিৎসা নিতে সংকোচে পড়েন গ্রামের নারীরা। ওষুধ পায়, কেউ পায় না, আর 2 সপ্তাহ পরেও আসে, নিয়মিত আসে না। ডাক্তার না থাকার কারণে সেটা আমাদের এখানে সুচিকিৎসা পাই না। মহিলা ডাক্তার না থাকাতে আমাদের সমস্যার কথা বলতে পারি না। চরের দুর্গম এ পথ পাড়ি দিয়ে গর্ভকালীন সেবার জন্য শহরে আসতে হয় নারীদের, তাই মহিলা ডাক্তার চান চরের জনপ্রতিনিধিরা। এই ব্যবস্থা যদি সরকারিভাবে নেওয়া যায়, একটা মহিলা ডাক্তার কন্টিনিউ একটা ওখানে ডাক্তার দেওয়া যায়, তাহলে 10 থেকে 12 হাজার লোকের খুব উপকৃত হবে। জেলার স্বাস্থ্য বিভাগের এই কর্মকর্তা নিয়মিত চিকিৎসার পাশাপাশি চরের ক্লিনিকে দ্রুত পরিবার পরিকল্পনার নারী চিকিৎসক নিয়োগের আশ্বাস দিলেন। এতদিন পর্যন্ত আমাদের লিমিটেশন ছিল যে ওখানে সিএসসিপি ছিল না, যেহেতু অ্যাপয়েন্টেড হয়েছেন সার্ভিস নিয়ে কোনো প্রবলেম হবে না। প্রেগনেন্ট ওম্যানরা যে সার্ভিস পাচ্ছে না, এটা জেএফডব্লিউ এরা আসলে ফ্যামিলি প্ল্যানিং এর স্টাফ, আমি ওনাদের সাথে কথা বলে দেখবো যে কেন ওনাদের লিমিটেশনটা কোথায় বা কি সমস্যা। সিভিল সার্জন অফিসের তথ্যানুসারে পবার আরো 2টি চরের 6000 মানুষের চিকিৎসার সংকট কাটাতে নির্মাণ করা হচ্ছে আরো একটি কমিউনিটি ক্লিনিক। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী। এদিকে প্রয়োজনীয় যন্ত্রপাতি ও জনবল সংকটে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল। এতে প্রয়োজনীয় চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন রোগীরা। 2003 সালের অক্টোবরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালটি 50 শয্যা থেকে 100 শয্যায় উন্নীত করে স্বাস্থ্য মন্ত্রণালয়। কাগজে কলমে 100 শয্যায় উন্নীত করা হলেও নিয়োগ দেওয়া হয়নি চিকিৎসক ও সেবিকা সহ প্রয়োজনীয় জনবল। নেই পর্যাপ্ত চিকিৎসা যন্ত্রপাতি ও অ্যাম্বুলেন্স। রোগীদের অভিযোগ, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করার পরও পাওয়া যায় না চিকিৎসা সেবা। তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন চিকিৎসক ও জনবল সংকটের কারণেই হিমশিম খেতে হচ্ছে তাদের। সকাল 8টা থেকে বসে থাকছি, কিন্তু ডাক্তার তো ভালোভাবে পাচ্ছি না, এইভাবে বসে থাকতে হচ্ছে, সিরিয়াল দিয়ে বাইরে বসে থাকতে হচ্ছে। ডাক্তারের খুব সমস্যা হচ্ছে আমাদের। আইসেই দেখি যে সপ্তাহ আমার 1-2 মানুষের ছেলে পিলে কি কান্দা। 50 বেডের জনবল দিয়ে চলতেছে, 50 বেডের জনবলও ডেপুটেশন এদিক ওদিক আছে, এই জন্য আমার সুষ্ঠুভাবে হাসপাতাল সেবা দিতে পারতো না, সিস্টারদের খুব কষ্ট হচ্ছে চালাতে। এখানে সবসময় 200-র উপরে রোগী ভর্তি থাকে। এই স্বল্প জনবল দিয়ে রোগীদের সঠিক সেবা দেওয়া সম্ভব হয় না। এজন্য আমি সরকারের প্রতি অনুরোধ জানাবো যেন অতি শীঘ্রই আমাদের এই জনবল মঞ্জুরি দেওয়া হয়। লালমনিরহাটে যৌতুকের টাকা না পেয়ে এক গৃহবধূকে হাত পা বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। নির্যাতিতার স্বজনদের দাবি, স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন ঘরে আটকে রেখে তাকে নির্যাতন করে। এ ঘটনায় মামলা দায়েরের পর অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করে পুলিশ। বাকিদেরও দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে। লালমনিরহাট প্রতিনিধি মোফাক্খরুল ইসলাম মজনুর পাঠানো তথ্য আর ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট।
স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের পাশবিক নির্যাতনের শিকার হয়ে গত 5 দিন ধরে হাসপাতালের বেডে ব্যথায় কাতরাচ্ছেন গৃহবধূ নূরজাহান। স্বজনদের অভিযোগ, বিয়ের পর থেকে 1.5 লাখ টাকা যৌতুকের দাবিতে স্ত্রী নূরজাহানকে চাপ দিয়ে আসছিল নবিয়ার রহমান। টাকা দিতে না পারায় গত 1 ফেব্রুয়ারি হাত পা বেঁধে তার উপর নির্যাতন চালিয়ে বাড়িতে তালাবদ্ধ করে রাখে স্বামী, শ্বশুর ও শাশুড়ি। মারধর করার পর সে চলে যাওয়ার পরে আমার শাশুড়ি আমাকে রশি দিয়ে হাত বেঁধে তারপর আমাকে ঘরে তালা মারে আমাকে মারধর করছে। কোমর ভাঙিয়ে দিছে, ডানার মধ্যে লাঠি দেবারে মনে ডানার আঘাত করছে, ঠ্যাঙ্গের মধ্যে মনে লাঠি দেবার ঠ্যাং ভাঙিয়ে দিছে। টাকা জোগাড় করতে লেগে দিয়েছে, লেগে হওয়াতে আমার মেয়েদের উপরে এরকম অত্যাচার নির্যাতন চলে। খবর পেয়ে আহত নূরজাহানকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করে স্বজনরা। শরীরে বিভিন্ন জায়গায় ক্ষত দাগ আছে। এমার্জেন্সি চিকিৎসা দেওয়ার পরে তাকে মহিলা ওয়ার্ডে 52 নম্বর বেডে ভর্তি করা হয়েছে। এখন তার সব ধরনের চিকিৎসা চলতেছে। এ ঘটনায় গত 4 ফেব্রুয়ারি সংশ্লিষ্ট থানায় স্বামী নবিয়ার রহমান, শ্বশুর জসিমউদ্দিন ও শাশুড়ি সখিনা বেগমের বিরুদ্ধে মামলা করে নির্যাতিতা গৃহবধূর বাবা। মামলা রুজু করা হয়েছে। মামলার 1 নম্বর আসামি নবিয়ার রহমানকে গ্রেপ্তার করা হয়েছে এবং মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে। গত বছরের 6 নভেম্বর লালমনিরহাট সদর উপজেলার কর্ণপুর এলাকার বাসিন্দা নবিয়া রহমানের সঙ্গে আদিতমারি উপজেলার ভেলাবাড়ি গ্রামের কৃষক নূর ইসলামের মেয়ে নূরজাহান বেগমের বিয়ে হয়। সময় সংবাদ, লালমনিরহাট। সাভারের আশুলিয়ায় অগ্নিকাণ্ডে পুড়ে গেছে একটি কারখানার গুদামজাত সমস্ত কাঁচামাল। ফায়ার সার্ভিসের 5টি ইউনিট 1 ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস জানায়, সকাল 10টার দিকে টাকসুর এলাকায় জিন্সটাউন নামের কারখানায় গুদাম ঘরের তুলা ও সুতা থেকে আগুনের সূত্রপাত হয়। পরে বেলা 11টার দিকে বিইপিজেড ফায়ার সার্ভিসের 2টি এবং ধামরাইয়ের 3টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এরই মধ্যে গুদামের সমস্ত কাঁচামাল পুড়ে যায় বলে জানিয়েছে কর্তৃপক্ষ। মাদারীপুর সদরে আগুন লেগে 3টি দোকানের মালামাল পুড়ে গেছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে মোস্তফাপুর এলাকায় হঠাৎ আগুনের শিখা দেখতে পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট এসে প্রায় আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই স্টিলের 2টি দোকান সহ 3টি দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে যায়। শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা ফায়ার সার্ভিসের। আমরা অনেক চেষ্টা করছি, ফায়ার সার্ভিস অনেক চেষ্টা করছে, কিন্তু আগুন নিয়ন্ত্রণ করতে পারে নাই। পরবর্তীতে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনছে এবং ব্যাপক পরিমাণ মালের ক্ষয়ক্ষতি হয়েছে। অটোর টায়ার, এবার ভ্যানের টায়ার, ইজি বাইকের টায়ার, ব্যাটারি, বিশেষ মূল্যবান জিনিস ছিল, কিন্তু আইতে আইতে দেখা যায় সব পুড়ে গেছে। নওগাঁয় খনিজ সম্পদের সন্ধান পাওয়া গেছে বলে নিশ্চিত করেছে ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর জিএসবি। তবে এটি কয়লা না গ্যাস সে ব্যাপারে এখনও নিশ্চিত হতে পারেনি জিএসবি। বদলগাছি উপজেলার তাজপুর গ্রামে সংরক্ষিত স্থানে সাইনবোর্ড টানিয়ে খনিজ সম্পদের সন্ধানে জরিপ চলছে। চলতি মাসের শেষের দিকে আনুষ্ঠানিকভাবে খনন কাজ শুরু হতে পারে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। 2014 সালের জানুয়ারি থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত গত 1 বছরে এই অঞ্চলে জরিপ চালিয়ে তাজপুর গ্রামে খনিজ সম্পদের উপস্থিতি অনুমান করে জিএসবি। আমাদের সাইট প্রিপারেশনের কাজ দ্রুত এগিয়ে চলছে। খুব দ্রুতই আমাদের মূল খনন কাজ শুরু হবে। শুধুমাত্র ওয়েল অ্যান্ড গ্যাস ছাড়া বাংলাদেশের যে ধরনের জিওলজিক্যাল যে ধরনের মিনারেলস আছে সেই ধরনের মিনারেলসকে আমরা অনুসন্ধান করি। একটা বেসিনের মতো শেপ আছে, তো আমরা এখানে ওই বেসিনের জাস্ট এটা ডিপেস্ট পয়েন্ট বলতে পারেন, তো ডিপেস্ট পয়েন্টটা আমরা ডিলিং করে দেখব যে আসলে এই বেসিনটা যখন এখানে ডিপোজিশন হয়েছে, ডিপোজিশনাল হিস্ট্রি, স্ট্র্যাটিগ্রাফি এবং ইত্যাদি এই সমস্ত জিওলজিক্যাল বিষয়গুলো আমরা এখানে পরীক্ষা নিরীক্ষা করে দেখব। কক্সবাজারে শুরু হয়েছে স্কয়ার টয়লেট্রিজ ও স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের বার্ষিক বিক্রয় সম্মেলন 2016। গতকাল শহরের কলাতলির একটি হোটেলের হলরুমে এ সম্মেলনের উদ্বোধন করেন স্কয়ার গ্রুপের ভাইস চেয়ারপারসন রত্না পাত্র। এ সময় স্কয়ার টয়লেট্রিজ ও ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী সহ প্রতিষ্ঠানটির অন্যান্য কর্মকর্তারাও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। দেশের বাইরের খবর।
তাইওয়ানে 6.4 মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাতে অন্তত 7 জনের মৃত্যু হয়েছে। এছাড়াও আরও বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। ভূমিকম্পে অন্তত 4টি ভবন ধসে পড়েছে বলে জানা গেছে। শনিবার মধ্যরাতে দেশটির দক্ষিণাঞ্চলীয় তাইনান শহরে এই ভূমিকম্প অনুভূত হয়। এ সময় বেশিরভাগ মানুষ ঘুমিয়ে থাকায় ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। ভূমিকম্পের কারণে ওই সব শহরের বেশিরভাগ এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এছাড়াও টেলিভিশনে প্রকাশিত ছবিতে পুরোপুরি ধসে পড়া একটি 8তলা ভবনের ধ্বংসস্তূপ থেকে বেশ কয়েকজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করতে দেখা যায়। এখন পর্যন্ত 120 জনেরও বেশি নাগরিককে উদ্ধার করা হয়েছে। লন্ডনের ইকুয়েডর দূতাবাসে জোরপূর্বক আটকে রাখাকে সম্পূর্ণ অবৈধ বলে দেয়া জাতিসংঘ প্যানেলের রায়কে নিজের প্রকৃত বিজয় বলে মন্তব্য করেছেন উইকিলিক্সের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ। সেই সঙ্গে এই রায়ের মধ্য দিয়ে সর্বোচ্চ পর্যায় থেকে যুক্তরাজ্য এবং সুইডেনের পরাজয় হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। এদিকে জাতিসংঘ প্যানেলের এমন রায়কে হাস্যকর বলে অভিহিত করেছেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ফিলিপ হ্যামন্ড। এছাড়াও জাতিসংঘের রায়কে প্রত্যাখ্যান করেছে সুইডেন সরকারও। জোরপূর্বক আটক সংক্রান্ত জাতিসংঘ প্যানেলের পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন প্রকাশের পরই লন্ডনস্থ ইকুয়েডর দূতাবাসের বারান্দায় সাংবাদিক এবং সমর্থকদের সামনে হাজির হন হাস্যোজ্জ্বল অ্যাসাঞ্জ। এ সময় সেখানে দেয়া এক সংক্ষিপ্ত ভাষণে বিগত প্রায় 3.5 বছর ধরে দূতাবাসে তার আটক অবস্থার বিরুদ্ধে জাতিসংঘ প্যানেলের রুল জারিকে নিজের ও তার পরিবারের প্রকৃত বিজয় বলে মন্তব্য করেন তিনি। সেই সঙ্গে এই রায়কে জাতিসংঘের স্বাধীন তদন্ত প্রক্রিয়ার বহিঃপ্রকাশ বলেও অভিহিত করেন উইকিলিক্সের প্রতিষ্ঠাতা। জাতিসংঘের এই সিদ্ধান্ত আন্তর্জাতিক মানবিক আইনে যুক্তরাজ্য, সুইডেন এবং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লড়াইয়ের ফল। এই রুল জারির মধ্য দিয়ে সর্বোচ্চ পর্যায় থেকে তাদের পরাজয় হয়েছে। তারা কোনোভাবেই অস্বীকার করতে পারে না যে কোনো অভিযোগ গঠন ছাড়াই তারা আমার সন্তানদেরকে প্রায় 5.5 বছর তাদের বাবার কাছ থেকে দূরে রেখেছে। এদিকে জাতিসংঘ প্যানেলের এমন রায়কে প্রত্যাখ্যান করেছে যুক্তরাজ্য ও সুইডেন সরকার। রায়কে হাস্যকর উল্লেখ করে তা অ্যাসাঞ্জের বিচার প্রক্রিয়ায় কোনো প্রভাব ফেলবে না বলে মন্তব্য করেছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ফিলিপ হ্যামন্ড। আমি এই তদন্ত প্রতিবেদন প্রত্যাখ্যান করছি। এই প্রতিবেদন যারা তৈরি করেছে তারা আইনজীবী নয়, তাদের সুপারিশগুলোর কোনো আইনগত ভিত্তিও নেই। অ্যাসাঞ্জ একজন পলাতক আসামি। ইকুয়েডর দূতাবাসে আশ্রয় নিয়ে সে বিচার প্রক্রিয়া থেকে দূরে রয়েছে। এর আগে বৃহস্পতিবার অ্যাসাঞ্জের আটক অবস্থাকে বেআইনি উল্লেখ করে রুল জারির পর শুক্রবার এক সংবাদ সম্মেলনে তার বিরুদ্ধে করা তদন্তের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করে জাতিসংঘের বিশেষ প্যানেল। এ সময় বিগত প্রায় 3.5 বছর কোনো ধরনের অভিযোগ গঠন ছাড়াই তাকে জোরপূর্বক দূতাবাসে আটকে রাখা হয়েছে বলে জানানো হয়। সেই সঙ্গে অবিলম্বে তাকে দূতাবাস থেকে মুক্তভাবে বের হয়ে যাওয়ার সুযোগ করে দেওয়ার পাশাপাশি ক্ষতিপূরণ দেওয়ারও সুপারিশ করা হয়। 2010 সালে সুইডেন ভ্রমণের সময় 2 নারীকে যৌন নিপীড়নের অভিযোগে করা মামলায় দেশটির আদালতের জারি করা গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়ে রাজনৈতিক আশ্রয়ে আছেন অস্ট্রেলীয় নাগরিক অ্যাসাঞ্জ। অন্যয় কর্মকার, সময় সংবাদ। জিকা ভাইরাসে আক্রান্ত হয়ে কলম্বিয়ায় 3 জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এদের মধ্যে 2 জন শুক্রবার এবং আরেক ব্যক্তি গত বছরের নভেম্বরে মারা যান বলে জানিয়েছে দেশটি। এদিকে লালা ও মূত্রে জিকার অস্তিত্ব শনাক্ত হওয়ায় এ ভাইরাস ছোঁয়াচে কিনা তা নিয়ে গবেষণা শুরু করেছে ব্রাজিল। কলম্বিয়ার বিভিন্ন শহরের আনাচে কানাচে এখন ছড়ানো হচ্ছে মশা মারার স্প্রে। এই ভাইরাসে দেশটিতে এ পর্যন্ত 20,500 জন আক্রান্ত হয়েছে, যার মধ্যে 2000-এরও বেশি অন্তঃসত্ত্বা নারী। সবশেষ শুক্রবার সংবাদ সম্মেলনে কলম্বিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিচালক নিশ্চিত করে সম্প্রতি এক নারী সহ 3 জনের মৃত্যু হয়েছে জিকা ভাইরাসে। আমরা সন্দেহজনক 6 জনকে নিয়ে পরীক্ষা চালিয়েছি। এর মধ্যে 3 ব্যক্তির মৃত্যুর জন্য জিকা ভাইরাস দায়ী বলে নিশ্চিত হয়েছি। এদিকে দেশটির স্বাস্থ্যমন্ত্রী জানান, জিকা ভাইরাস ও গুলেনবার্গ সিন্ড্রোমের মধ্যে তারা মিল খুঁজে পেয়েছেন। মৃত 3 জন গুলেনবার্গ সিন্ড্রোম নামের স্নায়ু জটিলতায় ভুগছিল বলে জানান তিনি। আমাদের এখন সবচেয়ে চিন্তার বিষয় হচ্ছে জিকা ভাইরাস, গুলেনবার্গ এবং মৃত 3 জন। আমাদের কাছে খবর আছে যারা মারা গেছে তারা গুলেনবার্গ সিন্ড্রোমে ভুগছিলেন, তাদের দেহে জিকা ভাইরাসও শনাক্ত হয়েছে।
সবচেয়ে বেশি জিকা ভাইরাসে আক্রান্ত হওয়া দেশগুলোর মধ্যে শীর্ষে ব্রাজিল। এজন্য স্থানীয়রা পয়ঃনিষ্কাশন ও বর্জ্যের অব্যবস্থাপনাকে দায়ী করেন। পৌরকর্মীরা মশা নিধনে মাঠে নামলেও কাজ ধীর গতিতে চলছে বলে অভিযোগ তাদের। বিকেলের পর জানালা দরজা খুলতে পারি না, তীব্র গন্ধ, তার উপর আবার মশার উপদ্রব। মাঝে মাঝে মশা প্রতিরোধক ওষুধ লাগিয়ে ঘুমাই, কিন্তু এত দামি ওষুধ কেনার সাধ্য আমাদের নেই। জিকা ভাইরাসে আক্রান্ত রোগীদের লালা বা মূত্রে ভাইরাসের অস্তিত্ব শনাক্ত হওয়ায় এই রোগ ছোঁয়াছে কিনা জানতে গবেষণা চালিয়ে যাচ্ছে রিও দে জেনিরোর একটি জনস্বাস্থ্য কেন্দ্র। এর আগে ভাইরাসে আক্রান্ত এলাকাগুলো থেকে ফেরা কারো রক্ত গ্রহণ না করার পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ইন্দোনেশিয়ার একটি গবেষণা সংস্থাও মশার বিস্তার ঠেকাতে পরীক্ষা নিরীক্ষা শুরু করেছে। এদিকে পানামায় সম্প্রতি 50 জন জিকা আক্রান্ত রোগী শনাক্ত হওয়ায় দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় মশা নিধনের পাশাপাশি স্থানীয়দের মধ্যে সচেতনতা বাড়াতে মাঠে নেমেছে। এছাড়া এল সালভাদোরের প্রসূতি হাসপাতালে মশারি ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। সতর্ক অবস্থানে গেছে পেরু ও মেক্সিকো। তবে আর্থিক সংকটের কারণে এক্ষেত্রে বেশ পিছিয়ে আছে ভেনেজুয়েলা। সঞ্জনা চৌধুরী, সময় সংবাদ। আইসিসি অনূর্ধ্ব 19 বিশ্বকাপ ক্রিকেটের খবর। ফতুল্লায় কাপ পর্বের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে নামিবিয়াকে 350 রানের টার্গেট দিয়েছে ভারত। এর আগে টস জিতে ব্যাট করে 6 উইকেটে 349 রান করে ভারত। নামিবিয়ার বিপক্ষে ইনিংসের শুরুটা ভালো হলেও জুটি করতে পারেনি ভারত। দলীয় 18 আর ব্যক্তিগত 6 রানে কোয়েজির শিকার হন ওপেনার ঈশান কিষান। তবে এক প্রান্ত আগলে রেখে আগ্রাসী ব্যাট করে গেছেন ঋষভ পান্ত। আনমোলপ্রীতকে সঙ্গে নিয়ে রানের চাকা বেশ ভালোভাবেই সচল রাখেন তিনি। দুজনে মিলে জুটি গড়েন 103 রানের। এরপর দলীয় 121 রানে 41 রান তুলে আনমোলপ্রীত সাজঘরে ফিরলেও উইকেটে টিকে থাকেন পান্ত। তুলে নেন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। এরপর 111 রান তুলে ঋষভ পান্ত আউট হলে সরফরাজকে সঙ্গ দিতে মাঠে নামেন আরমান। দুজনে বেশ দেখে শুনে ব্যাট করে স্কোরবোর্ডে যোগ করেন 98 রান। দলীয় 181 রানে ব্যক্তিগত 76 রান করে আউট হন সরফরাজ। অন্য প্রান্তে মহিপালকে সঙ্গে নিয়ে ব্যাট করে দলীয় 318 আর ব্যক্তিগত 64 রানে আউট হন আরমান। তবে ইনিংস শেষে বড় পুঁজি পায় ভারত। নামিবিয়ার হয়ে 3 উইকেট নিয়েছে বাঁহাতি পেসার ফিরোজ কোয়েজি। এবার ফুটবলের খবর। শৃঙ্খলা ভঙ্গ সহ বিভিন্ন অভিযোগে 7 ফুটবলারকে নিষেধাজ্ঞার সুপারিশ করে দেয়া ফ্যাক্টস ফাইন্ডিং কমিটির তদন্ত প্রতিবেদনকে যৌক্তিক বলে মনে করছেন দেশের সাবেক ফুটবলাররা। তবে এই সিদ্ধান্ত আরও আগে নেওয়া হলে দেশের ফুটবল এমন সংকটময় পরিস্থিতিতে পড়ত না বলেও মনে করেন তারা। পাশাপাশি ফুটবলের এই বিশৃঙ্খলা পরিস্থিতির জন্য ফুটবল ফেডারেশনকেও দায়ী করেন সাবেকরা। বাতাসে চাউর হওয়া গুঞ্জনের মিলেছে সত্যতা। বিভিন্ন মেয়াদে নিষিদ্ধ হচ্ছেন জাতীয় দলের 7 ফুটবলার। তদন্ত করে প্রতিবেদন জমা দিয়েছে সংশ্লিষ্টরা। অপেক্ষাটা এবার বাফুফের কার্যনির্বাহী কমিটির সবুজ সংকেতের। ফ্যাক্টস ফাইন্ডিং কমিটির সুপারিশমালায় থাকা 7 জন নিষিদ্ধ হলে নিশ্চিতভাবেই সংকটে পড়বে দেশের ফুটবল। তাই তাদের শাস্তি নিয়ে যখন কানাঘুষা বিভিন্ন মহলে, তখন সেখানে কোনো ধরনের ছাড় দিতে নারাজ সাবেকরা। উল্টো এ ধরনের পদক্ষেপ বাফুফের আরও আগে নেওয়া উচিত ছিল বলে মত দেন তারা। অন্যায় করে থাকলে পানিশমেন্ট হবে, এটাই স্বাভাবিক, এটা হওয়া উচিত। এবং তাতে হবে কি, একটা মেসেজ যাবে ফিউচার আমাদের যে যারা কি আসবে খেলতে তাদের কাছে, যে অন্যায় করলে বা ইনডিসিপ্লিন হলে সাজা পেতে হবে। যেই সব ডিসিপ্লিনের কথা বলে আসছে, এটা তো একদিনের ব্যাপার না, এটা অনেক দিনের ব্যাপারই। তাহলে এই ব্যাপারগুলো আগে স্টপ করা হলো না কেন? আর ম্যানেজমেন্ট থাকেই হলো যে এইসব দেখাশোনা করার জন্য, তাহলে ওখানে ম্যানেজমেন্টের কাজটা কি ছিল? এদিকে দিনের পর দিন ফুটবলাররা অন্যায় করে পার পেয়েছে বলে এই সংকট তৈরি হয়েছে বলে মনে করছেন সাবেকরা। তাই এই দায়ভার বাফুফেকেই দিতে চান তারা। ডিসিপ্লিনের জন্য 7 জন কেন 11 জন বাদ দিয়ে দিবে, ডাজন্ট ম্যাটার, বাট সিদ্ধান্ত যেগুলো নিবে সঠিক সিদ্ধান্ত যাতে হয়, সবার ক্ষেত্রেই যাতে হয়। একক খেলোয়াড়দের দোষ হবে আমি পার পেয়ে গেলাম, এটা হতে পারে না। পাইপলাইনে প্ল্যান নাই কেন? এটার জন্য বিএফএফ রেসপন্সিবল। ইট ইজ দেয়ার হেডেক। তারা এখন কিভাবে, হয়তো এখন আর এরা এই 4-5 জনে, আমরা তো এই 4-5 জনের নিয়েই তো খেললাম, তার কি চেঞ্জ দিল, তো ওইসব নিয়ে ওইভাবে চিন্তা। ডিসিপ্লিনের ব্যাপারে আমার মনে হয় একটু ডিসিপ্লিনের ব্যাপারে সিরিয়াস থাকাই উচিত। পাশাপাশি ফুটবলারদের এই মানসিকতার জন্য দেশের ক্লাবগুলো অনেকাংশে দায়ী বলে মনে করছেন সাবেক ফুটবলাররা। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। দর্শক, এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের বাংলা নাম ফলকে ভুল বানান, বিভ্রান্ত শিক্ষার্থীরা। মাতৃভাষার সম্মান রক্ষায় সরকারকে উদ্যোগী হওয়ার পরামর্শ।
আধুনিক, পরিবেশ বান্ধব ও দৃষ্টিনন্দন ভবন নির্মাণে প্রকৌশলীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান। বললেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসলে দেশের উন্নয়ন হয়। রাজধানীতে ৫,০০০-এরও বেশি ভবন ঝুঁকিপূর্ণ, আতঙ্কে নগরবাসী। গাফিলতির অভিযোগ দায়িত্বশীল প্রতিষ্ঠানের বিরুদ্ধে, অপসারণের আশ্বাস কর্তৃপক্ষের। গাইবান্ধায় পেট্রোল বোমায় ৮ জন নিহতের ঘটনা, বছর গড়ালেও হয়নি অভিযোগ গঠন, তদন্ত শেষ পর্যায়ে দাবি পুলিশের। এবং তাইওয়ানে ৬.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, ৭ জনের মৃত্যু, বহু হতাহতের আশঙ্কা। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি আর সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গেই থাকুন সময়ের।